ভ্যানের ধাক্কায় রেস্টুরেন্টের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত 4, আহত 10, পড়েছে 5টি দোকান। 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় সেপ্টেম্বরে। হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিটেন্স। ময়মনসিংহে বন্যার কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী লক্ষাধিক মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ইতালির ঝুঁকির তালিকায় থাকলেও আবেদনে বাধা নেই বাংলাদেশের শ্রমিকদের, অন্তর্বর্তী সরকার হস্তক্ষেপের কামনা। শুনছিলেন এখন বাজারের শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইয়া রাত্রি আর আমি মশির অনেক। ঢাকার অদূরে কেরানীগঞ্জে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 4 জনের প্রাণ গেছে, আহত হয়েছেন অন্তত 10 জন। ভ্যানের ধাক্কায় ঘটে দুর্ঘটনা, তবে স্থানীয়দের দাবি সড়কের পাশে গ্যাস সিলিন্ডার রাখা সহ বাজারে অনুমতি ছাড়াই বিক্রি চলছে এসবের, তাই রয়ে গেছে দুর্ঘটনার ঝুঁকি। দেলাওয়া দোলনের প্রতিবেদনে বিস্তারিত। বেপরোয়া ট্রাকের ধাক্কা লাগে ভ্যানে, আর তা নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে পাশের খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে। ঘটে বিস্ফোরণ, ঘটনাস্থলেই পুড়ে আঙ্গার 3 জন, আহত অন্তত আরও 10 জন। শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দসহ অগ্নিকুণ্ড দেখে দিক বেদিক ছোটাছুটি করতে থাকেন লোকজন। এক পর্যায়ে ওই দোকানের আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। হঠাৎ করে একটা বিস্ফোরণ হয়েছে, তো এলাকার সবাই আসছে, আইসা দেখে যে এখানে অগ্নিকাণ্ড বেশি জ্বলতেছে, তো সবাই এখানে পানি দিতেছে, সবাই যার যার মতন এইগুলা আর কি নিবানোর চেষ্টা করতেছে। ভ্যান ছিল, ভ্যানের মধ্যে ধাক্কা লাগে, এখানে একটা আপনার তাওয়া স্ট্যান্ড ছিল, যেটা চাপ বলি আমরা, চাপ বিক্রি করার একটা চাপের স্ট্যান্ড, একটা গ্রিল স্ট্যান্ড ছিল। তো ওই ভ্যানটা ধাক্কা লেগে চাপের স্ট্যান্ডে আসে, ওইটা পড়ে যায়, ওইখানে যে আগুনটা থাকে সেই আগুনটা ছড়ে যায় পাইপের মধ্যে, লাগে গ্যাস পাইপে লাগে, এইখান থেকে হঠাৎ করে ছড়ে যায় আগুনটা। এ ঘটনায় আগুনে দোকানগুলোর অধিকাংশই পুড়ে যায়। অগ্নি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছোড়া পানিতে ভিজে নষ্ট হয় আসবাবপত্র। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো আকরাম হোসেন ও ইলিয়াস সর্দার ঘরোয়া নামের হোটেলটিতে কাজ করছিলেন। স্থানীয়দের দাবি, সড়কের পাশে গ্যাস সিলিন্ডার রাখা সহ বাজারটিতে ঔষধ, মুদি ও মনিহারি সহ বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এসব দোকানে ধার্য পদার্থ রাখার লাইসেন্স নেই। রাস্তার মধ্যে এইভাবে রাইখা ব্যবসা করাটা মোটেও উচিত না, কারণ আজকে এই মানুষের এই যে মৃত্যু, এটার দায়ভারটা কে নিব? কার মায়ের সন্তানগুলো? আমরা তো ভাবতেছি এই এলাকাটা আমাদের, মানে আমাদের আত্মীয় স্বজন এখানে খাইতে আসে, আমরা খাইতে আসি, আমিও ওইখানে খাই, ঠিক আছে? তাইলে যদি আজকে আমারও তো এই ঘটনা ঘটতে পারতো। প্রায় দোকানের সামনেই মুরগি পোড়ে, গ্রিল বানায়, এগুলা যতক্ষণ আমাদের এখান থেকে না যাবে ততক্ষণ আমাদের এই দুর্ঘটনা একের পর এক ঘটতে থাকবে। গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুত করতে ফায়ার সার্ভিসের লাইসেন্স, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে, কিন্তু এ নিয়ম এখানে মানা হচ্ছে না, ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে 2200-র বেশি এখনো আছে হাসপাতালে, আর এর মধ্যে 500 জনের পক্ষাঘাতগ্রস্তের লাগবে পুনর্বাসন। তাদের জন্য কাজ করছে ব্র্যাক, সিআরপির মতো প্রতিষ্ঠানগুলো। বিনা খরচে কৃত্রিম অঙ্গ সংযোজন সহ তাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো, কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসার বিষয়ে অনেকের ধারণাই নেই। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত অব্র। হুইলচেয়ারই তার সঙ্গী, সেখানেই বেঁধেছেন লাল সবুজের পতাকা। দেশকে স্বৈরাচার মুক্ত করতে সামিল হয়েছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে।
কিন্তু গুলি লাগার পর পা কেটে ফেলতে হয়েছে তার। নবম শ্রেণীর ছাত্র আলামিন হোসেন প্রায় 2 মাস হাসপাতালের 4 দেয়ালে বন্দী। ত্যাগ আর প্রাপ্তির সমীকরণ নিয়ে হিসাব না মেলালেও মাথায় তো প্রশ্ন আসতেই পারে, দেশ কি তাদের দায়িত্ব নেবে? আমার আফসোস নাই, আমার দেশের জন্য আমার এক পাও দিছে, আরও 3 সাইড আছে, আবার দরকার হয়ে দেব, কিন্তু আমাদের যেন মর্যাদা দেওয়া হয়। আমরা যারা হাত হারাইছি, পাও হারাইছি, তারা তো আর কাজ করে খাইতে পারবো না। আমাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা চাকরির দিক যাতে আমরা কাজ করে খাইতে পারি, আমরা যাতে জাতির ভিতর মাথা উঁচু করে বাঁচতে পারি। আমাদের যেন কেউ না বলে যে ও পঙ্গু বা ওর পাও নাই, ওর হাত নাই, এটা যেন না বলে কেউ। আমরা যেন, আমরা তো দেশের জন্য পাও দিছি। নিটোরে ভর্তি শুধু আলামিন নয়, বাবুল, হাসান কিংবা শাহিনের মতো 500-রও বেশি কিশোর যারা বৈষম্য বিরোধী আন্দোলনে হাত, পা বা চোখ হারিয়ে ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে। প্রক্ষাঘাতগ্রস্ত জীবন নিয়ে ভবিষ্যৎ কি হবে? মানে আমার 8বার অপারেশন হয়েছে, আর 8বার অপারেশন হয়েছে, আর আমাকে মানে ডাক্তার বলছে তোমার চিকিৎসা মানে অনেক ভয়ানক, তোমার 6 ইঞ্চি হাড় নাই, তোমার এটা অনেক সময় লাগবে, নিম্নে না হলেও 3 বছর লাগবো মানে হাড়ি জোড়া নিতে। আর যদি জোড়াও নেয় 4 বছর পরে, তা আমার মানে আগের মতো হাঁটাচলা করতে পারব না, সব মানে সোলো হয়ে যাওয়া লাগবে আমার। আমার আব্বু এক রিক্সা চালক, আমি পড়ালেখা করি, মানে ফাঁকে আমি মানে পড়ালেখার টাইমটা আমি সন্ধ্যার ভিতরে সব সেরা ফেলাই, তারপর আমি একটু কাজ করি, কাজ করে আমার পড়ালেখা খরচটা আমি জোগাড় করি। সাভারের সিআরপিতে ভর্তি সদ্য এইচএসসি পাশ করা মহিবুল্লাহর ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় নিয়োজিত করবেন নিজেকে, কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। এই জায়গা থেকেই সব কিছু আর কি অবশ্য নাড়াইতে পারি, কিন্তু যে আঙুল মোট করতে পারি না আর কি, ধরতে পারি না কিছু আমি। আর এই আঙুলটা এই হাত থেকে গুলি মানে মোটে হয় না, আর এরকমই থাকে আর কি, নাড়াইতে পারি কিন্তু পা নাড়াইতে পারি না। ডাক্তার বলছে ভালো হবে ইনশাল্লাহ, এই জায়গা থেকে 70 থেকে 80% ভালো হবে, তারপর বাকিটা আল্লাহ ভরসা। কেমন আছেন? মুখে দিব, টান দিয়ে উঠাই তো। পরিবারের আর্থিক সচ্ছলতা নেই, হারিয়েছেন আশার সব দিক, তাই পরিবারের শঙ্কা ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যৎ ছোট থেকে আসে সেনাবাহিনীতে চাকরি করবে এই প্ল্যান নিয়েই ঢাকা লেখাপড়া করতে আসছিল, কিন্তু এখন বাকি আশা আল্লাহ পাক যদি পূরণ করে, আবার সরকার যদি আমাদের দিকে একটু গরিবের দিকে একটু তাকায়, ফিরিয়ে চায়, তাহলে ভবিষ্যতে কিছু করতে পারবে। প্রক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বলছে, যারা যে ধরনের কাজ করতে সক্ষম হবেন তাদের জন্য সে ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। সিআরপি এই ধরনের রোগীদের জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যেখানে যাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, হাত পা হারানো এবং যে কথাজনিত এবং খাওয়া দাওয়াজনিত সমস্যার কারণে যারা ভুক্তভোগী, তারা সকলেই হচ্ছেন এই সিআরপিতে বিনামূল্যে পুনর্বাসন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। আন্দোলনে নানাভাবে ক্ষতিগ্রস্তদের জন্য দরকার দীর্ঘস্থায়ী চিকিৎসার, তাই হাসপাতালের চিকিৎসা শেষে দ্রুত সিআরপির মতো প্রতিষ্ঠানগুলোতে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ড্রেসিং এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর পরে তাকে দ্রুত পুনর্বাসন চিকিৎসার জন্য তাকে এখানে আসতে হবে। তাদের কৃত্রিম অঙ্গ সংযোজন এবং তাদের যেই ঘাটতিটা সেটা পূরণ করার দায়িত্ব কিন্তু সিআরপি নিয়েছে, এবং তারা এখানে আসলে কিন্তু তারা এখানে সহজেই তারা এই চিকিৎসা সেবাগুলো কিন্তু একটা টিমের মাধ্যমে সমন্বিতভাবে নিতে পারবেন। দেশের নানা জায়গা থেকে রেজিস্ট্রেশন করছেন অনেক আহতরা, তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুতি নিয়েছে সিআরপি। কর্ম যাতে করতে পারে, পড়াশোনা করতে পারে, সেই ব্যবস্থা করার আমাদের প্ল্যান আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে, আমরা ধরে নিয়েছি প্রায় 22,000-এর মতো আহত হয়েছে, তাদের মধ্যে আমরা ধারণা করতেছি অ্যাটলিস্ট 500 ব্যক্তির এই পুনর্বাসন সেবা প্রয়োজন হবে, এবং সিআরপি সেই পূর্ণাঙ্গ পুনর্বাসন সেবাটা দিতে সক্ষমতা রাখে।
তবে সরকারের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। গঠন করা হয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির। বাহির থেকে ডক্টর নিয়ে আসছি, তো তারা ভিজিট করছে, ক্যাটাগরিজ হিসেবে ভাগও করা হয়েছে, যাদের বাহিরে নেওয়া লাগবে সেই হিসেবে নেওয়া হবে। যার পা চলে গেছে, অ্যাম্পুটেশন করা লাগছে, সেই ক্ষেত্রে হয়তো ফলস যেটা পাটা, যেটা আমরা প্রস্থেসিস বলি আর্টিফিশিয়াল, সেটার ব্যবস্থা করা হচ্ছে। যারা শহীদ হয়েছে তাদের জন্য কিছু আলাদা প্রোটোকল রয়েছে, আর যারা আহত তাদের জন্য আলাদা প্রোটোকল রয়েছে। তো সেই বেসিসে না তাদের কাছে ফান্ড চলে যাবে, সাহায্য চলে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবনের সবচেয়ে মূল্যবান অঙ্গ হারিয়েছেন অনেক শিক্ষার্থী। তাদের সবার পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিজয়ী ছাত্ররা। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। ব্যাংকিং চ্যানেলে গত সেপ্টেম্বর মাসে 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ। তবে গত 15 বছরে অর্থনীতি ও ব্যাংকিং খাতে শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা না থাকায় বৈধভাবে আয় পাঠানোর আগ্রহ কম ছিল বলছেন প্রবাসীরা। আর শুধু সরকার পতন নয়, হুন্ডি ব্যবসা কমায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রভাব বেড়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আতাউল নিয়ন। সেপ্টেম্বর মাসে রেমিটেন্স আগস্ট মাসের তুলনায় $18 কোটি বেশি এসেছে, যা চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 3 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত মাসে $240 কোটি প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই মাসে ছিল $133 কোটি। সেই হিসাবে 2 বছরের একই সময়ে আয়ের প্রবাহ বেড়েছে 80% বেশি। গত 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সেপ্টেম্বরে। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই প্রবাসী আয়ে এমন প্রবাহ। এর আগে 2024 অর্থ বছরে জুনে এসেছে $254 কোটি ও 2021 অর্থ বছরে জুলাই এসেছে $260 কোটি। এর মধ্যে গত জুন মাসে ছিল ঈদুল আজহার উপলক্ষ। এতে বিগত সরকারের প্রতি অনাস্থার বিষয় তুলে ধরেছেন অনেকে। ফলে নতুন সরকার এসে যে সংস্কার ও পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, এতে পুনরায় আস্থা তৈরির কথা বলা হচ্ছে। গত 15 বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রতি আমাদের আস্থা না থাকার কারণে আমরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাইনি, কিন্তু বর্তমান সরকারের প্রতি আমাদের আস্থা আছে এবং তারা ব্যাংকিং ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার প্রতিশ্রুতিবদ্ধ হয়। আমরা প্রবাসীরা আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছি। ব্যাংকাররা বলছেন, নতুন সরকার গঠনের শুরু থেকেই প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো অনেকটাই কমিয়ে দিয়েছেন। এখন তারা লাইনে দাঁড়িয়ে হলেও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাদের অর্থ দেশে পাঠাচ্ছেন, যে কারণে ব্যাংকিং চ্যানেলে গত কয়েক মাসে রেমিটেন্স প্রবাহ অনেকটাই বেড়েই চলেছে। তবে বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব অবৈধভাবে হুন্ডির ব্যবসা করে আসছেন, সরকার পতনের পর তা অনেকটাই কমে গেছে, যে কারণে অনেক প্রবাসী বাধ্য হয়ে হুন্ডির পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো শুরু করেছেন। সেক্ষেত্রে আগামীতে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ ধরে রাখতে ও হুন্ডি বন্ধে দরকার সদিচ্ছা, রাজনৈতিক নৈতিকতা এবং পারিবারিক শিক্ষা। ব্যাংকাররা বলছেন, রেমিটেন্স বৃদ্ধির ফলে স্থিতিশীল হয়েছে ডলার বাজার। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতি ডলারের বিনিময় হার 120 টাকায় স্থির রয়েছে। তবে এখনও কিছু ব্যাংকের প্রবাসীরা পার্থক্য 50 পয়সায় নামিয়ে আনার দাবি তুলেছেন বলে জানান তারা। তবে রেমিটেন্স প্রবাহ বাড়ায় ও বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থির রয়েছে বলে জানান বিশ্লেষকরা। তথ্যমতে 2 অক্টোবর শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে 24.77 বিলিয়ন ও বিপিএম 6 অনুযায়ী 19.76 বিলিয়ন ডলার, যা বিগত সরকারের আমলে রিজার্ভ থেকে ডলার বিক্রিতে 18 বিলিয়নের ঘরে নেমে যেতে দেখা গেছে। তাই রিজার্ভ ঠিক রাখতে ও আমদানি ঘাটতি মেটাতে রেমিটেন্সের এই প্রবাহ ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সেজন্য হুন্ডির মাধ্যমে প্রবাসীরা যে সুযোগ সুবিধা পায় তা সরকারকে দিতে হবে বলে জানান তারা। হুন্ডি যারা প্রোভাইড করে তারা যে কাজটা করে থাকে, তার অনেক সময় যে এমপ্লয়ি লেভেলে তারা খুঁজে, তাদের এজেন্ট থাকে, যে কারো কোনো ধরেন আকামা এক্সটেনশন করার মতো ফান্ড নাই, সে হয়তো কাজ পেলে দিবে, সেরকমভাবেও তারা ফাইন্যান্সিং করে। বা কারো হাতে টাকা নাই, এখন বাড়িতে টাকা পাঠাবে, 1 সপ্তাহ পরেই হয়তো তার বেতন হবে, তখন সে টাকা পাবে। এই লেভেল পর্যন্ত তারা রিচ করে, মানে তারা চিন্তা করে যে কীভাবে আমরা বাড়াতে পারি তাদের দিক থেকে। তাহলে রাষ্ট্রীয়ভাবেও যদি সরকার এখানে চিন্তা করে যে আমরা এরকম কোনো স্কিম নিতে পারি কিনা, যে মানুষ খুব সহজে পাঠাচ্ছে, তার কোনো ক্রাইসিস থাকলে ওই লেভেলে
পেলে কোনোভাবে কিছু প্রণোদনার বা সহায়তা দেওয়া যায় কিনা, পাশাপাশি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে রিকগনিশন দেওয়া। অপরদিকে হুন্ডির পাশাপাশি অর্থ পাচার ও রেমিটেন্স বৈধভাবে আসার বড় বাধা বলে জানান এই অর্থনীতিবিদ। তাই আন্ডার ও ওভার ইনভয়েসের বিষয়টি সঠিকভাবে নজরদারির কথা জানান তিনি। অর্থ পাচারটা রোধ করতে হবে এবং সেই জন্য পাচার তো আর ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেটা হতো সেটা হলো ট্রেডের মিস ইনভয়েসিংয়ের মাধ্যমে, মানে এক্সপোর্টের বিলগুলোকে আন্ডার ইনভয়েসিং করে আর ইম্পোর্টকে ওভার ইনভয়েসিং করে এটা যেটা ফর্মাল চ্যানেলের মাধ্যমে হয়ে যেত। তো সেটা বন্ধ করার জন্য তো এখানে এনবিআর এর একটা বড় ভূমিকা আছে, যে মিসক্লাসিফিকেশন বা মিস ইনভয়েসিং এইটা তারা যাতে মনিটর করেন এবং যেই প্রাইসগুলো দেখানো হচ্ছে সেগুলো তো এখন ভেরিফাই করা কঠিন কিছু না। বিশেষজ্ঞরা বলছেন, ছাত্ররা যেভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে তেমন সবার উচিত দেশের অর্থনীতির স্বার্থে তাদের পরিবারে হুন্ডি বা অর্থ পাচারের সাথে জড়িতদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা। আতাউনিয়ন, এখন, ঢাকা। ময়মনসিংহের বেশ কয়েকদিনের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া শুরু হলেও রাতভর ভারী বৃষ্টিতে ফের অবনতি হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাইওড়ার বন্যা পরিস্থিতির। পানিবন্দী 2 উপজেলার প্রায় 30,000 পরিবারের লক্ষাধিক মানুষ। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। নৌকার অভাবে আশ্রয় কেন্দ্রেও যেতে পারছে না দুর্গত মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি কমে গেলে 2-1 দিনের মধ্যেই পানি নেমে যাবে। আর জেলা প্রশাসক জানালেন বন্যার্তদের পাশে আছে সরকার। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইমা আকন্দ। বাড়িতে উঠেছে বুক সমান পানি। অসুস্থ বৃদ্ধা মাকে বড় পাতিলে বসিয়ে পানিতে ভাসিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন 2 সন্তান। হালুয়াঘাট পৌর এলাকায় এমন পানি কখনো ওঠেনি বলে দাবি তাদের। একই এলাকার মেহেরজান বেগম কলাগাছের ভেলায় চড়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। সঙ্গে নিতে পেরেছেন শুধু পরনের কাপড় আর রান্নার একটি পাতিল। ঘরে থাকা সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে তার। অসুখে মরতাছি, খাওয়ানে মরতাছি, খাওয়ানে মরতাছি, বাড়িঘর ডুবে আছে, সবকিছু ভিজা গেছে, কিছুই তো নাই, এখন তো আমরা অসহায়। তাদের মতো একই অবস্থা ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার পানিবন্দী প্রায় 30,000 পরিবারের লক্ষাধিক মানুষের। গলাপানি মারিয়ে ছুটছেন উঁচু স্থানে আশ্রয়ের খোঁজে। ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাটের বোরাঘাট নদীর বাঁধ ভেঙে কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে যায় রাস্তাঘাট, বসতভিটা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ওঠায় দুর্ভোগ বাড়ে রোগী ও স্বজনদের। এখনো পৌরসভা সহ 12 ইউনিয়নের 25,000 পরিবার পানিবন্দী শুধু হালুয়াঘাটেই। আমার এই বয়সে আমি এত বড় বন্যা দেখি নাই। আমার ঘরও কোমর হমন্তি পানি, কিচ্ছু বাঁচাইতে পারি নাই, একটা কাপড় চোপড় পর্যন্ত না। পানি এখনো বাড়তির দিকে, আমরা রান্না খাওয়া নাই, ডাক্তার তেমন একটা নাই, জরুরি ব্যক্তি চিকিৎসা করে নিয়ে এসে পড়ছি। হাসপাতালের রোগীরা অনেক সমস্যা হচ্ছে, বাহির পাইতেছে না, ওষুধ কিনতে পারতেছে না, খাবার নিতে পারতেছে না। পানি বাড়ায় ধোবাউড়া উপজেলার 7টি ইউনিয়নের সবকটি প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় 6,000 পরিবার। ফসলের ক্ষেত ও মাছের খামার তলিয়ে যাওয়ায় দিশেহারা এই অঞ্চলের কৃষক। এখনো কোনো ধরনের সহায়তা মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কোনো কেউ সাহায্য পাইতেছি না, কেউ আগ্রহ নিতেছে না, অন্ত আমরা অস্থায়ীভাবে আছি। একটা দিকে আর একজনের কাছ থেকে রাখছিলাম, বাড়িতে আসি না, তারা ঢাকা গেছে গা, মাছ চাষছিলাম, মাছ সব গেছে গা। গরম রানি আর ওই যে গরু বাছুর সমস্যা, দিকের মাছ গেছে গা আমার। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দুর্গতদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে নগদ অর্থ ও শুকনো খাবার। পানিবন্দী থেকে মুক্তির জন্য আমরা ইতিমধ্যে 6টি আশ্রয় কেন্দ্র খুলেছি, 12টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সকল ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছে যাতে মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। চাল, ডাল, ওই যে চিড়া, মুড়ি, শুকনো খাবার কেনার জন্য আমরা ইউনো সাহেবের অনুকূলে কাছ টাকা বরাদ্দ নিয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি উন্নতি হবে। দ্রুত মেরামত করা হবে ক্ষতিগ্রস্ত বাঁধ। এছাড়া বোরাঘাট ও নেতাই নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজও সম্পন্ন হয়েছে। বন্যা পানি নেমে যাওয়ার পরে আমরা এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো আবারও পরিদর্শন করবো, করে যেসব জায়গায় মেরামত প্রয়োজন এসব জায়গায় মেরামত করার, যেসব জায়গায় ব্রিজ হয়েছে ব্রিজগুলো ক্লোজ করার প্রয়োজনীয় ব্যবস্থা অতি শীঘ্রই গ্রহণ করব। এই জায়গাগুলোতে আমাদের স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ফিজিবিলিটি স্টাডির প্রস্তাবনা জমা দেওয়া আছে।
এদিকে বন্যায় মাছ ভেসে যাওয়ায় খামারিরা দিশেহারা হলেও চাষের মাছ ধরায় মেতেছেন অনেকেই। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে প্রতি বছরই ভাঙে নেতাই নদীর বাঁধ আর দুর্ভোগ বাড়ে এই অঞ্চলের মানুষের। এভাবেই বাড়িঘর ফেলে কোনো রকমে জীবন বাঁচায় দুর্গত এলাকার মানুষেরা। বন্যা এলেই মিলে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি, কিন্তু তা আর বাস্তবায়ন হয় না। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। অবৈধ খাল দখল ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতে টাঙ্গাইল শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। বছরের পর বছর এই অবস্থা চললেও জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়েই গেছেন। কাউসার আহমেদের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন শোভন দাস। 1887 সালে টাঙ্গাইল পৌরসভা স্থাপিত হওয়ার পর 1989 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। তারপরও দীর্ঘ 35 বছরে পৌরবাসীর দুর্ভোগ কমাতে তেমন সরব দেখা যায়নি। অল্প বৃষ্টিতেই টাঙ্গাইল শহরের সাবালিয়া, পূর্ব আদালতপাড়া, থানাপাড়া আদি টাঙ্গাইল সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাসাবাড়ি, দোকানপাট সহ নানা প্রতিষ্ঠানে জমে পানি। এলাকাবাসীদের অভিযোগ, অবৈধভাবে খাল দখল ও ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকের ঘরবাড়ি বাসের অযোগ্য হয়ে পড়ে, সড়কে চলাচল করতে সীমাহীন দুর্ভোগের শিকারও হতে হয়। আমাদের ঘরে পানি গিরু পর্যন্ত, আমরা কালকে থেকে আমরা শুইতে পারতেছি না, ঘুমাইতেছি না, বাচ্চা কাচ্চা সব আমরা অন্য বাসায় দিয়ে দিচ্ছি। রাস্তাঘাট মনে করেন যে পোলাই পান ঠিক মতো মাদ্রাসায় যাইতে পারে না, সমস্যা হয় আর কি। পানিতে যত রঙের আছে, সাপ আসে, জোক আসে, কাইছে, সবকিছুতে আসে। পানির নিষ্কাশন ব্যবস্থা নাই, ড্রেনের মাথা সব বন্ধ, ড্রেন আবর্জনায় ভরপুর। এখন যদি তারা ভালোভাবে আবার উন্নয়ন করে তাহলে আমাদের একটু সুযোগ সুবিধা পাওয়ার আশা আমরা করতে পারি। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কর্মকর্তারা বলছেন, শহরের 27টি খালের মধ্যে প্রায় সব কটি খাল অবৈধভাবে দখল হয়েছে। এছাড়াও শহরের পুকুরগুলো প্রভাব খাটিয়ে ভরাট করায় এই দশা। আর টাঙ্গাইল পৌরসভা জানালো, জনদুর্ভোগ লাঘবে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীগুলো তো অচল হয়ে গেছে, সচল নাই, অচল। নদীতে যে পানিটা পড়বো সেই ব্যবস্থাও নাই। টাঙ্গাইল শহরের যত পুকুর ছিল বা বড় পুকুর ছিল, প্রায় সব পুকুরগুলোই মানে এই ভরাট করা হইতেছে। এটা তো আসলে দীর্ঘদিনের সমস্যা। আমরা দায়িত্ব নিয়েছি, আমরা বিষয়গুলো খতিয়ে দেখতে, আমরা যত দ্রুত সম্ভব এগুলো নিরসনের ব্যবস্থা নিব। এ ব্যাপারে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন টাঙ্গাইল। আবারও বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে উপকূলীয় জেলা নোয়াখালী। একদিকে সাম্প্রতিককালের ভয়াবহ বন্যার পানি আটকে থাকা, আবার অন্যদিকে নতুন করে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়া। এতে করে বিপাকে পড়েছে জেলার বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে জেলার মাইজদি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, যেমনটা জানছিলাম যে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, তো এই জলাবদ্ধতা নিরসনে স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে কিনা? গত 2 মাস আগে যে ভয়াবহ বন্যা, সেই বন্যার পানি কিন্তু এখনো জেলা থেকে নামেনি। জেলার 8টি উপজেলা এখনো কিন্তু সেই বন্যার যে পানি, সেখানে জলাবদ্ধ অবস্থায় পানিবন্দী রয়েছেন জেলার প্রায় 12 লাখের বেশি মানুষ। তার উপর গত এক সপ্তাহের যে টানা বর্ষণ, ভারী বর্ষণের কারণে কিন্তু জেলা জুড়ে আবারও জলাবদ্ধতা নতুন করে সৃষ্টি হচ্ছে। এর ফলে যে সকল এলাকা থেকে বন্যার পানি কিছুটা কমে গিয়েছিল, সে সকল এলাকায় কিন্তু পানি আবারও বাড়তে শুরু করেছে, এবং যার কারণে কিন্তু স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা ভোগান্তিতে রয়েছেন। এখনো কিন্তু গত 2 মাসের মতো সময় ধরে জেলার 8টি উপজেলার যে 12 লাখ মানুষ পানিবন্দির অবস্থায় আছেন, তারা কিন্তু খুবই মানবেতর দিনাতিপাত করছেন। পাশাপাশি নতুন করে যে জলাবদ্ধতা গত এক সপ্তাহে সৃষ্টি হয়েছে, সেটিতে কিন্তু শহরের যারা বাস করেন তাদেরও কিন্তু তাদের যাতায়াতে বেশ বেগ পেতে হচ্ছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা প্রশাসকের সামনে, এবং আমার পিছনে সড়কে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু গত 2 দিনের যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিন্তু পানি জমে গেছে, এবং এই থেকে পরিত্রাণের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বৈঠক করা হলো, এখনো কিন্তু কার্যকরী কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সবশেষ। নোয়াখালীতে ফের অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির, আর সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভ। রাজশাহীতে কমেছে চাষের মাছের দাম।
কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে সব ধরনের চাষের মাছ। তবে স্বস্তি নেই ইলিশের বাজারেও, এখনও বিক্রি হচ্ছে বাড়তি দামেই। এ নিয়ে আরও জানাতে নগরীর সাহেব বাজার মাছপট্টি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, বাজারে মাছের সরবরাহ কেমন? আগামীতে দাম আরও কমতে পারে কিনা জানাবেন। রাত্রি আমি রয়েছি এই মুহূর্তে কিন্তু সাহেববাজার যে মাছপট্টি, এখানে কিন্তু পাইকারি দরে এবং খুচরা দরেই মূলত বেশি বা কিন্তু মাছ বিক্রি হয় এবং এখানে সব ধরনের চাষের মাছই কিন্তু ওঠে আকারে, সেটি ছোটো থেকে বড় সব আকারের মাছই কিন্তু এখানে পাওয়া যায় এবং অনেক সকাল থেকেই বাজারটি জমে ওঠে। আসলে যেহেতু এটি নগরীর আসলে মাঝ বরাবর হওয়াতে এই বাজারটিকে আসলে অফিস পাড়ার লোক এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন, আবাসিক যে মেস বা হলগুলো রয়েছে সেখান থেকে আসলে শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু এখানে বেশি। এই কারণে সকাল সকাল কিন্তু বাজারটি জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতার সমাগমও আজকে সকাল থেকে আমরা দেখেছি বেশ ভালো এবং এখানে মাছের দামের কিন্তু চাহিদার বিপরীতে মাছের সরবরাহ স্বাভাবিক থাকার কারণে কিন্তু আজকে চাহিদা ভালো থাকার পরেও কিন্তু মাছের দাম আমরা সেভাবে বাড়তে দেখিনি। আজকে কিন্তু ব্যবসায়ীরা বলছেন গতকালকের তুলনায় ৫ থেকে ১০ টাকা কেজিতে আজকে মাছের দর কিছুটা কমেছে এবং আজকের দাম দরটি যদি একটু জানিয়ে রাখি যে আজকে মিরকা মাছ বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে, সিলভার মাছ পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ১৯০ টাকার মধ্যে এবং তেলাপিয়া মাছ পাওয়া যাচ্ছে ১৭০ টাকায়, রুই মাছ যেটি সেটি পাওয়া যাচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকা কেজি দরে, কাতলা মাছ যেটি সেটি ২৬০ থেকে ৩২০ টাকায়। পাঙ্গাস মাছের দামও কিন্তু আমরা যতটুকু দেখেছি অপরিবর্তিত রয়েছে, এক্ষেত্রে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে বাগদা চিংড়ি, এছাড়া বেশ কিছু ছোট মাছ দেখেছি আমরা, রূপচাঁদা মাছ যেটি সেটি ১২০০ টাকায় কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া বাগদা চিংড়ি যেটি সেটি গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি সেটি ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ইলিশের যে দর সেটি কিন্তু এখনও চড়া, বাজারে গেল সপ্তাহের তুলনায় আরও কিন্তু ২ থেকে ৩০০ টাকার মতন কিন্তু দাম বেড়েছে এবং ইলিশের চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ বেশ খানিকটা বাজারে এখনও কম। এই কারণে রাজশাহীর বাজারে কিন্তু ইলিশের দাম আসলে প্রতিনিয়তই বাড়ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি ৭০০ থেকে ৮০০ গ্রাম মতন যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে এবং যেগুলো ১ কেজি থেকে ১.৫ কেজি ওজনের যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে কিন্তু ১৬০০ থেকে ২৪০০ টাকা পর্যন্ত কিন্তু দাম রয়েছে ইলিশের বাজারে এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু সব ধরনের ক্রেতারাই বাজারে আসছেন এবং যে মাছের দাম বেশ খানিকটা আজকে কম হওয়াতে আসলে ৫ থেকে কেজিতে ১০ টাকা কমায় ক্রেতাদের যে স্বাচ্ছন্দ্যে আসলে তারা বাজার করছেন এবং কিন্তু আজকে জমজমাট বাজার পরিস্থিতি আমরা দেখছি। সকাল থেকে কিন্তু ভিড়ভাট্টা লেগে আছে বাজারে এবং ক্রেতারা বলছেন মাছের সরবরাহের উপরে আসলে মাছের দাম নির্ভর করে বাজারগুলোতে। যদি সরবরাহ আগামীতে আসলে বেশি হয় আরও, সেক্ষেত্রে হয়তো দাম আরও বেশ খানিকটা বাজারে কমবে, কিন্তু সরবরাহ যদি কম হয় সেক্ষেত্রে হয়তো বাজার আসলে এইরকমই থাকবে বলে কিন্তু তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে রাজশাহী সাহেববাজার মাছপট্টি থেকে মাছের দরদামের সর্বশেষ। রাজশাহীর মাছ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। খরচের চেয়ে অন্তত দ্বিগুণ লাভ হওয়ায় পটুয়াখালীতে দিন দিন বাড়ছে আখের আবাদ। আখ চাষ করে বাউফল উপজেলার ছোট কাছিপাড়া গ্রামের অনেকেই হয়েছেন স্বাবলম্বী। তবে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ন্যায্য মূল্য না পাওয়ায় আক্ষেপ চাষিদের। এমন অবস্থায় শিগগিরই সড়ক নির্মাণের আশ্বাস দেন কৃষি কর্মকর্তারা। সৈয়দ হুমায়ুন কবিরের তথ্যছবিতে বিস্তারিত। পটুয়াখালীর বাউফল উপজেলার ছোট কাছিপাড়া গ্রাম, অনেকের কাছে যা পরিচিত আখের গ্রাম নামে। আখ চাষের জন্য প্রসিদ্ধ হওয়ায় ৫০ বছরের বেশি সময় ধরে খ্যাতি রয়েছে এই এলাকার। স্বল্প পুঁজিতে লাভ ভালো হওয়ায় এই এলাকায় প্রতি বছরই বাড়ছে আখের আবাদ। গ্রামটির কোনো কোনো কৃষক গড়ে ৪০ থেকে ৫০ লাখ টাকার আখ বিক্রি করেন। সব মিলিয়ে জেলায় ৫ থেকে ৬ কোটি টাকার আখ কেনা বেচা হয়। তবে ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি কৃষকদের। এটি বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে, এলাকার কিছু পাইকার আছে, তারা নিয়ে আমাদের চ্যানন বাজারে উঠেই ওখান থেকে আবার পাইকারদেরকে বিক্রি করে। যাতায়াত পথ বেতাল, এই জন্য যাওয়া আসা বেতাল, এই জন্য আর কি কম পাওয়া গেছে রেট। একটাই আকুল আবেদন, এই রাস্তাঘাটটা যদি আমাকে হয় তা আমরা আজকে এই ৫০ বছরের সাধনা আমরা মিটাইতে পারবো। কৃষি অর্থনীতি সমৃদ্ধ করতে স্থানীয় সরকারের মাধ্যমে শিগগিরই গ্রামটিতে সড়ক নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। স্থানীয় সরকারের মাধ্যমে ওই রাস্তাটি সংস্কার করে দেওয়া যায়, ভালো করে দেওয়া যায়, তাহলে কৃষকরা দ্রুততার সহিত ভালোভাবে তাদের উৎপাদিত পণ্য যেটি আখ পরিবহন করে বাজারে একটু বেশি দামে বিক্রি করে তারা অধিকতর লাভবান হতে পারে।
স্থানীয় বাজারে বিক্রি হওয়ার পাশাপাশি এখানকার আখ কিনতে ছুটে যান বিভিন্ন এলাকার পাইকাররা। এবছর 4 লাখ টাকা খ্যাত নিতে মনে করেন 5 লাখ টাকা নামবে। সব জায়গায় আমরা পাইকারি দিই, বরিশাল যত জায়গায় আমাকে মাল এই জায়গায় দিই চলে। এখন এবছর জেলায় মোট 170 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। এর অর্ধেকই বাউফলের কাছিপাড়া গ্রামের। এখন পটুয়াখালী। ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গুর উপদ্রব। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, আর এর মধ্যে বেশিরভাগ রোগী আবার প্রত্যন্ত অঞ্চলের। এ নিয়ে ঝিনাইদহের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহের 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। আমরা হাসপাতালে এসে দেখেছি অসংখ্য ডেঙ্গু রোগী। রোগীদের সাথে কথা বলে জেনেছি যে জ্বর, মাথা ব্যথা এবং শারীরিক বিভিন্ন উপসর্গ নিয়ে তারা এই হাসপাতালে আসছে এবং পরীক্ষা করছেন। অনেকেই ভর্তির পাশাপাশি প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু বাড়ি ফিরছেন। ঝিনাইদহের সিভিল সার্জন আমাদের জানিয়েছেন যে এই পর্যন্ত ঝিনাইদহ জেলায় সদর হাসপাতালে মোট 135 জন রোগী ভর্তি রয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য এই যেসব কমিউনিটি ক্লিনিক রয়েছে মাঠ পর্যায়ে, সেই সব কমিউনিটি ক্লিনিকের স্টাফদের জানানো হয়েছে যাতে দ্রুত তাদের স্ব এলাকায় এই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। জ্বর হলে দ্রুত যাতে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে এবং পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে। ঝিনাইদহে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি এবং প্রতিদিন যে 8-10 জন করে রোগী ভর্তি হচ্ছে, সেসব নিয়ে হাসপাতাল থেকে এসলে আমার কাছে সব শেষ। রাজশাহীর 390টি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এখন চলছে শেষ সময়ের সাজসজ্জা। আগের বছরের চেয়ে এবার প্রতিমা তৈরিতে ব্যবহৃত বাঁশ আর কাঠসহ সাজ সরঞ্জামাদির দাম বৃদ্ধিতে বেড়েছে প্রতিমা তৈরির খরচ। তাই লোকসানের দাবি কারিগরদের। এদিকে দুর্গোৎসবের শান্তিপূর্ণ করতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। মাসুম আক্তারের তথ্যছবিতে বিস্তারিত। ঠিক যেন নিরঞ্জনের পদ্মা ছুঁয়ে প্রকৃতিতে আগমন ঘটছে দেবী দুর্গার। মায়ের আঁচল ছোঁয়া, শুভ্র কাশবন আর আকাশের কপাল জুড়ে লালচে সিঁথির সিঁদুর জানান দিচ্ছে দেবী পক্ষের। দেবী মায়ের মর্তে আগমনের বার্তায় প্রকৃতির এ সাজে চারিদিকে যেন চলছে আনন্দযজ্ঞ। আর কদিন বাদেই আসছেন মা দুর্গা, দুর্গতি নাশিনী। তাতেই ব্যস্ত শিল্পীর তুলি। কার্তিক চন্দ্র পাল 2 যুগেরও বেশি সময় ধরে প্রতিমা তৈরি করে আসছেন। বছর জুড়ে চাহিদা অনুযায়ী তৈরি করেন লক্ষ্মী, সরস্বতী, কালী এবং দুর্গা প্রতিমা। তবে গেল বছরের চেয়ে এবার কমেছে প্রতিমার চাহিদা। পাশাপাশি প্রতিমা তৈরিতে ব্যবহৃত বাঁশ, কাঠ, খড়, সাজসজ্জার উপকরণের দাম ও শিল্পীদের মজুরি খরচ বেড়েছে। সেই তুলনায় কমেছে লাভের পরিমাণ। কর্মচারীর দামও বাড়ছে, সব কিছুর দামে মাল ম্যাটেরিয়াল, বাঁশ, কাঠ, যা আওর, এগুলো তো অনেক দাম বৃদ্ধি পাইছে। গহনা বা অন্যান্য জিনিসপত্র, রং টং, এগুলো আমরা বাড়ি থেকে আমদানি করতাম, সেক্ষেত্রে এবার তো আমদানি পাচ্ছি না। দুর্গোৎসবের প্রস্তুতির সময় প্রায় শেষের দিকে, তাই রাত দিন এক করে কাজ করছেন কারিগররা। প্রতিমার গায়ে নকশা কাটার পাশাপাশি রঙের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে এবার ভারত থেকে প্রতিমার সাজ সরঞ্জামাদি আমদানি করতে না পারায় কারিগররা পড়েছেন বিপাকে। আগে তো প্রতিমা 40-50 হাজার বিক্রি হতো, কিন্তু এখন দেশের পরিস্থিতির জন্য প্রতিমার ধরনের যে পরিমাণ দাম, সেই পরিমাণ পাওয়া যাচ্ছে না। শাড়ি, সাজ, সবজি সব এগুলো তো ইন্ডিয়া থেকে আসতো, এবং আমি 1 মাস আগের থেকে ফোন দিচ্ছি, বলছে দাদা এবার মাপ চাই, এবার দিতে পারবো না। দেশের যে অবস্থা, এই অবস্থায় আমরা একটু ভয়ে আছি, তারপরও চাই মা আমাদের সব যেন ভয় দূর করে শান্তি ফিরিয়ে আনে। প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহীতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সার্বিক সহযোগিতায় বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পূজা করতে যাবেন, দেখতে যাবেন, তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়
সেই ক্ষেত্রে আমরা বলেছি মণ্ডপগুলোতে সিসিটিভির আওতায় থাকে, কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ইফটিজিংয়ের মতো ঘটনা না ঘটে, এই জন্য মোবাইল কোর্ট থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোতে, তারপর মাদকের কোনো যাতে সুযোগ না থাকে সেই জায়গাগুলোতে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি, জেলা প্রশাসকরা সেই অনুযায়ী কাজ করতেছে। এবছর রাজশাহী মহানগরীর ৭৮টি ও জেলার ৩১২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এখন রাজশাহী। ইতালিতে বৈধ পথে শ্রমিক নেয়ার ঘোষণায় 2025 সালে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ সহ পাকিস্তান ও শ্রীলঙ্কা। আবেদনে জমা দেওয়ার কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ভিসা পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে না কট্টর ডানপন্থী মেলেনি সরকার। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে মনিরুজ্জামানের প্রতিবেদনে দেখবেন বাকিটা। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ ইতালি শ্রমিক ঘাটতি মেটাতে 2023 সাল থেকে 2025 সালের মধ্যে 4.5 লাখ জনশক্তি নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির। পূর্ব ঘোষিত সেই গ্যাজেট অনুযায়ী 2025 সালে 1,65,000 শ্রমিক নেবে ইতালি। তবে এবার ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম এসেছে বাংলাদেশের। তালিকায় আরও আছে পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। দালালদের খপ্পরে পড়ে 2023-24 সালে বহু বাংলাদেশি ইতালি গিয়ে ইউরোপের অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এতেই মূলত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নিয়ে গেছে বাংলাদেশকে। তবে জনশক্তি নেয়ার বিষয়ে রোম ঘোষিত নতুন নিয়মে আবেদন জমা দেওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও ছাড়পত্র বা পরবর্তী ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই বাংলাদেশিদের। Per i cittadini di 3 paesi, Bangladesh, Pakistan e Sri Lanka, dove le irregolarità sono state le più pesanti. Questi paesi non escono dal decreto flussi, ma nell'immediato il rilascio di visti di lavoro sarà sospeso per consentire. ইতালি শ্রমবাজার নিয়ে অনিয়ম ও দালাল চক্রের প্রভাবে বাংলাদেশ কঠিন সময় পার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপের আহ্বান ইতালি প্রবাসী বাংলাদেশিদের। এই প্রক্রিয়ার বেড়াজালে আটকে যেতে পারে অসংখ্য বাংলাদেশিদের ইতালি আসার স্বপ্ন। এখন আমি মনে করি যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ভালো উদ্যোগ নেওয়া হয় তাহলে এই জটিলতার নিরসন করাটা অসম্ভব কিছু না। বাংলাদেশ সরকারের এখন উচিত জরুরি পদক্ষেপ গ্রহণ করা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করে এই সমস্যা নিরসন করা। যদি এখন বাংলাদেশ সরকার এই দেশের সরকারের সাথে পরামর্শ করে কিংবা এই আলোচনা করে এটা সমাধান করে, আমি মনে করি এই সমস্যা থাকবে না। ঘোষণা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে 2025 সালে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত চলবে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার প্রক্রিয়া। ইতালিতে বৈধ পথে শ্রমিক যাওয়ার সুযোগ থেকে দীর্ঘ 8 বছর পর 2020 সালে কালো তালিকা মুক্ত হয়েছিল বাংলাদেশ। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। কেরানীগঞ্জে ভ্যানের ধাক্কায় রেস্টুরেন্টের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত 4, আহত 10, পড়েছে 5টি দোকান। 6 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় সেপ্টেম্বরে। হুন্ডি কমায় ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিটেন্স। রাতভর ভারী বৃষ্টিতে ময়মনসিংহে বন্যার অবনতি, পানিবন্দী লক্ষাধিক মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ইতালির ঝুঁকির তালিকায় থাকলেও আবেদনে বাধা নেই বাংলাদেশের শ্রমিকদের, অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়াও ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।